নমস্কার। আজ আমাদের দ্বিতীয় কিউএনএ সেশন। তো এটা এর আগে একটা হয়ে গেছে, এটা দ্বিতীয়। তবে এর আগের ভিডিওটাতে ফার্স্ট কিউএনএ সেশনে আমি ইংলিশ এবং বেঙ্গলি একসাথে ইন্টিগ্রেট করে কিউএনএ সেশনটা করেছিলাম। তবে এটাতে একটু অসুবিধা হয়েছে, যারা বেঙ্গলি বোঝে না তাদেরকেও অত বড় ভিডিওটা পুরো দেখতে হয়েছে, এবং যারা ইংলিশ বোঝে না তাদেরকেও পুরোটা দেখতে হয়েছে, খুব অসুবিধা হয়েছে হয়তো। তো সেই কারণেই আমি ভাবলাম এবার থেকে কিউএনএ সেশন যখন করব, তো ল্যাঙ্গুয়েজ ওয়াইজ দুটো আলাদা সেপারেট ভিডিওই করে দেবো, বিকজ যেহেতু আমি নিজে একজন বাঙালি এবং আমার প্রচুর বাঙালি সাবস্ক্রাইবার আছে যারা প্রচুর বাংলাতেই কিউএনএ জিজ্ঞাসা করে, কোশ্চেন জিজ্ঞাসা করে। তো ভাবলাম যে তাহলে দুটো আলাদা আলাদা ভিডিও দিলেই সুবিধা হবে। যারা ইংলিশ বোঝে না তারা বাংলাটা দেখবে, আর যারা বাংলা বোঝে না তারা ইংলিশেরটা দেখবে। তাতে সময় আমারও অসুবিধা কম হবে, তাদেরও অসুবিধা কম হবে। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। তো আজকে এটা বাংলায় হচ্ছে, এরপরে আর একটা ভিডিও আসবে, সেটা ইংলিশে হবে। তো ফার্স্ট অফ অল, দ্য ফার্স্ট কোশ্চেন জিজ্ঞাসা করেছে, পিয়াস বিশ্বাস, আমরা বাঙালিরা একসাথে একদিন লাবাসনা যাব, কিন্তু সে সময় আমরা কি পাবো? তা না হলে কি আর বাঙালি আইএস হব? পূজা ম্যাডাম কিছু বলুন এই নিয়ে মোটিভেশন। তো হ্যাঁ, 100 বার যাবো, কেন যাব না, নিশ্চয়ই যাব, সবাই একসাথেই যাব। আর এই একতাটাই তো চাই, 100 বার যাবো একসাথে, এবং কখনোই ভাববে না যে কেন আমরা সময় পাবো কি পাবো না, 100 বার পাবো। যে যে বছরের জন্য প্রিপারেশন করছো, সে বছরের তার মেটদের সাথে যাবে। যেমন আমি 2020-র জন্য প্রিপারেশন নিচ্ছি, যারা এবছর প্রিপারেশন নিচ্ছে বাঙালিদের থেকে, আমি তাদের সাথে যাব। যারা 21-22-এর জন্য নিচ্ছ তারা তাদের সাথে যাবে, নিশ্চয়ই যাব, সবাই একসাথেই যাব। এবার আরেকজন বলছে, পরিতোষ মন্ডল, প্লিজ প্লিজ ডিসকাস অ্যাবাউট এক্সাম সেন্টার্স ইন ওয়েস্ট বেঙ্গল, স্পেশালি ইন কলকাতা। তো উনি ইংলিশে লিখেছে ঠিকই, তবে উনি যেহেতু বাঙালি মন্ডল এবং হচ্ছে কলকাতায় পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টার সম্পর্কে জানতে চেয়েছে, তো আমি কোশ্চেনটা বাংলাতেই উত্তর দিয়ে দিচ্ছি। তো প্রথম কথা, এখানে কলকাতা ডিস্ট্রিক্টেই শুধুমাত্র ইউপিএসসি সিট ফেলা হয়, এছাড়া আর কোনো ডিস্ট্রিক্টে পড়ে না, মানে উত্তর 24 পরগনা বা হাওড়া অন্য কোথাওই পড়ে না, একমাত্র শুধু কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে যতটুকু এরিয়া তার ভেতরেই পড়ে। সাউথ কলকাতা, নর্থ কলকাতা, শিয়ালদা পুরোটা জুড়েই, সেন্ট্রাল পুরোটা জুড়েই পড়ে। তো কখনো সাউথে পড়ে, কখনো নর্থে পড়ে। তো অলমোস্ট ধরে রাখতে পারো শিয়ালদা চত্বরের মধ্যেই পড়বে। শিয়ালদার থেকে 30 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা এরকম ডিস্টেন্স হবে, তার থেকে বেশি দূরে খুব বেশি হয় না। তবে হ্যাঁ, কারোর কারোর আমারই এক বন্ধুর পড়েছিল একবার সাউথের দিকে, অনেকটাই দূরে ছিল। তো কোনো ব্যাপার না, এটা বেশিক্ষণ, এটা বড় কোনো ব্যাপার না। কলকাতার ভেতরে যে কোনো স্কুল কলেজেই ওরা সিট ফেলে। তবে হ্যাঁ, শুধুমাত্রই কলকাতাতে ফেলে, এছাড়া আর কোথাওই ফেলে না পশ্চিমবঙ্গে, এটুকু বলতে পারি। তো এরপর আসছি, সিস্টার ক্যান ইউ টেল মি whether an ordinary স্টুডেন্ট ক্লিয়ার দিস এক্সাম অর টপার? ওকে, এটা বাংলায় জানতে চাইনি, তো আমি বাংলার প্রশ্নগুলোই শুধু দেখছি। আচ্ছা, এবার রোহান দেবনাথ বলে একজন জিজ্ঞাসা করেছে, রোহান দেবনাথ মনে হয় বাঙালি হবে। ম্যাডাম, আই এম ডুইং সেলফ স্টাডি ইন হোম। I have purchased common reference books like Lakshmikant, Bipan Chandra, Spectrum and by Vajiram and Ravi, Note and NCERT. Is it sufficient? তো এটা আমি অ্যান্সার বাংলায় দিতেই পারি বা ইংলিশেও দিতে পারি। ঠিক আছে, উনি কোশ্চেনটা ইংলিশে করেছে, আমি ইংলিশেই দিয়ে দেবো। আচ্ছা, তারপর আগন্তুক বলে একজন করেছে বাংলায় প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রিপারেশন কবে থেকে শুরু করা উচিত? যদি আমি 2022-এ এক্সাম দিই তাহলে কোন সময় আমার কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করতে হবে? এই প্রশ্নটা আমি কিউএনএ সেশন 1 নাম্বারটাতেও বলেছিলাম। তো অবশ্যই তোমাকে 2021-এর জানুয়ারি থেকে স্টার্ট করতে হবে, কারণ যে বছর তুমি এক্সাম দেবে অ্যাটলিস্ট 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে প্রিপেয়ার করে যেতেই হবে। অ্যাটলিস্ট 1.5 বছর, মানে 1 বছর সাফিসিয়েন্ট, অবশ্যই সাফিসিয়েন্ট, আমি বলছি না যে সাফিসিয়েন্ট নয়, কিন্তু 1.5 বছর করলে কি হয়, ভালো হয়। অ্যাটলিস্ট মেন্সের জন্য তোমার রাইট একটা কন্টেন্টের প্রয়োজন হয় না কারেন্ট অ্যাফেয়ার্সে, সেই কন্টেন্টটা রেডি হয়ে যায় 1.5 বছরের করলে। আচ্ছা, এরপরে আসছি, এরপরে অনেকেই কলকাতার থেকে প্রশ্ন করেছে, তবে তারা ইংলিশে করেছে বলে আমি আর উত্তরটা বাংলায় দিচ্ছি না। যারা ইংলিশে করেছেন তাদের ইংলিশেই উত্তরটা দেবো। আচ্ছা, আর একজন জিজ্ঞাসা করেছে, দিদি ক্যান আই প্র্যাকটিস রাইটিং ইন বেঙ্গলি ফর ইউপিএসসি অ্যান্ড ডাব্লিউবিসিএস? আচ্ছা, ও সে বাংলায় বেঙ্গলি প্র্যাকটিস করার কথাই বলছে। তো 100 বার কেন করতে পারো না, 100 বার করতে পারো। ইউপিএসসি-তে বেঙ্গলি পেপার আছে, ডাব্লিউবিসিএস-এও বেঙ্গলি পেপার আছে। তো এখন থেকে যদি তোমার প্রিপারেশন মোটামুটি জিএসটিএস অপশনাল রেডি হয়ে থাকে, তাহলে 100 বার প্র্যাকটিস করতেই পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্র্যাকটিস করতে পারো, প্লাস মক টেস্ট দিতে পারো। এছাড়া তো বাংলায় গ্রামারের অনেক বই আছে, তবে আমি খুব বেশি বই ফলো করিনি, আমি সেই বিষয়ে বলতে পারবো না। আমি প্রিভিয়াস ইয়ার সলভ করেছি, ইউপিএসসিরও লাস্ট 5-10 বছর আমি সলভ করেছি, ডাব্লিউবিসিএস এরও তাই। ডাব্লিউবিসিএস স্ক্যানার বইটার ভেতরেই দেওয়া আছে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার। আর হচ্ছে আমি ইউপিএসসিটা এমনি নিজে পিডিএফ প্রিন্ট আউট করে এনে নিয়েছিলাম, সেখান থেকে করেছিলাম। আচ্ছা, তারপরে প্রশ্নে আসি। আচ্ছা, এবার অনেকেই প্রশ্ন করেছে, তবে তারা বাংলায় করেনি। সৈকত প্রধান বলে একজন করেছে, তিনি হাওড়ায় থাকে, তবে উনি ইংলিশেই করেছে, আমি ইংলিশেই অ্যান্সার দেবো, বাংলায় দিচ্ছি না। আচ্ছা,
এরপর বলছে, সবে মোটামুটি ইংলিশে করেছে, আর একজন করেছে। আচ্ছা, দিদি আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। আমি 2018 সালে বাংলা সাহিত্যে স্নাতক হয়েছি। এখন WP কনস্টেবলের ক্যান্ডিডেট। আমি 2021-এ ইউপিএসসি দিতে ইচ্ছুক। আমি কিভাবে এর প্রিপারেশন নেব প্লিজ জানাবে। তো প্রথম কথা, এটা করেছে শুভদীপ। তো শুভদীপ, আমি এই বিষয়ে আর একটা ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি। 2021-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কমপ্লিট 1 ইয়ার স্ট্র্যাটেজি। যারা 21-এর জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কিভাবে প্রিপারেশন নেবে, কোন কোন বুক লিস্ট ফলো করা উচিত, কিভাবে শুরু করবে, কিভাবে অপশনাল, কিভাবে জিএস, সমস্তটা একটা ভিডিও করাই আছে। তুমি শুধু প্লে লিস্টে গিয়ে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং বলে একটা প্লে লিস্ট আছে, সেখানে যাবে, সেখানে প্রচুর ভিডিও পেয়ে যাবে। 2021, 22, 23 কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট সবার জন্য ভিডিও ওখানে দেওয়া আছে। আচ্ছা, তারপর বলছে সৈকত ভাদুরী, মেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিয়ে ইন্টারভিউ হিন্দিতে দেওয়া যেতে পারে? 100 বার দেওয়া যেতে পারে, কেন দেওয়া যাবে না? অবশ্যই দেওয়া যায়। ইংলিশে দেওয়া যায়, হিন্দিতে দেওয়া যায়, তোমার রিজনাল ল্যাঙ্গুয়েজে মানে বাংলাতে দেওয়া যায়, সমস্ত ভাষাতেই ইন্টারভিউ বলো, মেন্স বলো। এই প্রশ্নটা সবাই করে এবং আমি আজকে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনেরও অ্যান্সার দেবো, যেটা আমি লাস্ট কিছুদিন ধরে কমেন্টে দেখছিলাম, প্রত্যেকে জিজ্ঞাসা করছিল, তখনও আমি বলবো 100 বার দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আচ্ছা, তারপর বলছে দীনবন্ধু প্রামাণিক, দিদি আমি বর্তমানে ক্লাস 12-এ পড়ি, সায়েন্স নিয়ে, বাংলা মিডিয়াম স্কুলে। তো এখন থেকে কিভাবে শুরু করা যেতে পারে বা আদেও যাবে কি? আর ইংলিশটাও দুর্বল আমার। তো এই বিষয়ে কিছু পরামর্শ আশা করছি তোমার কাছ থেকে, ধন্যবাদ। আচ্ছা দীনবন্ধু, আগেই বলে রাখি, 12-এ তুমি পড়ো, তো তোমার হাতে এখন অনেক সময় আছে ইংলিশটাকে স্ট্রং করে নেওয়ার জন্য। তো আমি যখন তোমার মতো ক্লাস 12-এ পড়তাম, আমারও ইংলিশ দুর্বলই ছিল, আশা করি খুব খুব সবল ছিল না। সময়ের সাথে সাথে পড়াশোনা করতে করতে সবল হয়ে যায়। তো ওটা নিয়ে এখনই এত চিন্তা করার কিছু হয়নি। আর এটা যেটা লিখেছো আদৌ যাবে কিনা, 100 বার যাবে, কেন যাবে না, এটা নিয়ে ভাবার কিছু নেই। তবে হ্যাঁ, আগের ভিডিওতে আমি এটা জানতাম না, আমি ভিডিওর কমেন্ট থেকে জানতে পেরেছি। তন্ময় ভট্টাচার্য বলে 2004 বা 5 সালে উনি 24th র্যাঙ্ক করেছিলেন পশ্চিমবাংলা থেকে, যিনি বাংলাতে পরীক্ষা দিয়েছিলেন। সত্যি আমি আর এটা জানা ছিল না। আমি লাস্ট একটা বাংলায় ভিডিও দেওয়ার পরে বহু ছেলে মেয়ে কমেন্ট করে, আমি সেখান থেকে জানতে পারি এই জিনিসটা। হ্যাঁ, 100 বার দেওয়া যেতে পারে, কেন দেওয়া যাবে না? তুমি চাইলে বাংলাতেও এক্সাম দিতে পারো, এমন নয় যে দেওয়া যায় না বা কেউ কখনো দেয়নি, এমনটা নয়, তুমি 100 বার দিতে পারো। কিন্তু আমি বলবো তোমার হাতে যেহেতু সময় আছে, ধরো তোমার হাতে যদি সময় না থাকতো তাহলে আমি 100 বার বলতাম যে তুমি বাংলাতেই দাও। তবে বাংলাতে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, স্টাডি মেটেরিয়ালের অভাব, গাইডেন্সের অভাব, এগুলোর জন্য। তবে হ্যাঁ, তোমার হাতে সময় আছে, ক্লাস 12-এ পড়ছো, প্লাস বোধহয় বললে সায়েন্স নিয়ে পড়ছো। হ্যাঁ, সায়েন্স নিয়ে তুমি যখন বাংলা মিডিয়ামে পড়ছো, তবু সায়েন্সের স্টুডেন্টদের তো বোধহয়, আমি যতদূর জানি 11-12-এর বইগুলো বোধহয় ইংলিশ ভার্সানেই হয়ে থাকে, যতদূর মনে হয়, আমি শিওর না, আমি সায়েন্সের স্টুডেন্ট নই। তো যদি তোমার হাতে সময় আছে, তুমি চাইলে ইংলিশ রেডি করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু সময় নাও, অসুবিধা হওয়ার কথা নয়। আস্তে আস্তে গ্র্যাজুয়েশন করতে করতে স্পোকেন ইংলিশ বলা, প্লাস হচ্ছে রিটেন ইংলিশ লেখা, গ্রামার প্র্যাকটিস করা, এগুলো একটু প্র্যাকটিস করে নাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপর বলছে টার্গেট আইএস, ওনার নাম দেওয়া নেই, ইউপিএসসি তে বাংলা পেপারের জন্য কি বই পড়তে হবে, সাথে ইংলিশ পেপারের জন্য স্ট্র্যাটেজিটা একটু বলে দাও প্লিজ, অ্যান্সার করো। আচ্ছা, ইউপিএসসি তে বাংলা পেপারের জন্য কি পড়তে হবে, আমি একটু আগেই বললাম, আমি কোনো রকম কোনো বই ফলো করিনি বাংলার জন্য। আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সলভ করেছি। বিশ্বাস করো, প্রিভিয়াস ইয়ার সলভ করা সাফিসিয়েন্ট, কারণ হচ্ছে ওখানে তোমাকে 25% মার্কস লাগবে, মানে 300-তে বোধ হয় 75 বা এরকম কত পেতে হয়, 75 বা ম্যাক্সিমাম 100, যদি 33%ও হয় 100 পেতে হবে, তার বেশি তোমায় পেতে ওখানে হয় না। তো ওটা তোমার লাস্ট 10 বছর বা লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ার করলে সাফিসিয়েন্ট। আমি নিজেই লাস্ট 5 বছরের প্রিভিয়াস ইয়ারই করেছি। আর হচ্ছে এছাড়া আমি বাংলার জন্য সেভাবে আলাদা কিছু করিনি। আর ইংলিশের জন্য যদি বলো, হ্যাঁ, ইংলিশটা যেহেতু আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় অসুবিধা হয়নি, উচ্চ মাধ্যমিকেও বাংলায় ভালো নাম্বার ছিল, অসুবিধা হয়নি। কিন্তু যেহেতু ইংলিশটায় অসুবিধা ছিল, সেহেতু আমি ইংলিশটা ক্লাস 9-10 থেকেই আমি পিকে দে সরকারের একটি গ্রামার বই হয়, ওই বইটাই আমি ফলো করি, ক্লাস 10 থেকে 2010 সাল থেকেই বোধ হয় ওই বইটাই আমি ফলো করতাম, 10-11 সাল থেকে পিকে দে সরকার। এবং গ্র্যাজুয়েশনের পরে বোধহয় আমি পিসি দাস, এই বইগুলো, আর এসপি বক্সি, এই বইগুলো থেকে আমি ইংলিশ রাইটিং প্র্যাকটিস করেছি, প্রচুর ট্রান্সলেশন, ট্রেসি, তারপর হচ্ছে তোমার যত এসে রাইটিং আছে সেগুলো সমস্ত প্র্যাকটিস করেছি। সে যদি ইংলিশ দুর্বল হয়ে থাকে তাহলে এইভাবে প্র্যাকটিস করলে হয়ে যায়, আশা করছি। এছাড়া কোনো অসুবিধা হয় না। আর হচ্ছে তোমার যদি বলো ইউপিএসসি পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে প্রিভিয়াস ইয়ার সলভ করলে ইংলিশ বেঙ্গলি দুটোই উঠে যায়, খুব কঠিন প্রশ্ন থাকে না, আমি নিজে সলভ করেছি, খুব কঠিন প্রশ্ন থাকে না, তুমি প্রিভিয়াস ইয়ার সলভ করলেই পেরে যাবে, আশা করছি। আচ্ছা, আর স্ট্র্যাটেজিটা জানতে চেয়েছো। স্ট্র্যাটেজি বলতে কি বলতো, স্ট্র্যাটেজি হচ্ছে তোমার যখন মেন স্টেজ সমস্তটা রেডি হয়ে যায় না,
অ্যাটলিস্ট ধরো জিএস পেপার, অপশনাল পেপার এগুলো যখন রেডি হয়ে যাবে, তো তখন যদি তুমি এটা করো আমার মনে হয় একটু বেটার হবে। তাতে কি হবে, তোমার কন্টেন্টটা তৈরি হবে। মানে ধরো একটা এসে লিখতে গেলে তো তোমার কিছু কন্টেন্টের প্রয়োজন হয়, ফডার মেটেরিয়াল ছাড়া তো তুমি লিখতে পারবে না। তো এসে লিখে যে কোনো কিছু বাংলায় লেখো, ইংলিশে লেখো, তোমার যখন কন্টেন্ট রেডি থাকবে তোমার লেখার কনফিডেন্স আসবে। তো কন্টেন্ট তখনই রেডি থাকবে যখন তোমার জিএস পেপার, অপশনাল পেপার অ্যাটলিস্ট একবারের জন্য হলেও পড়া থাকবে। তো সেই কারণে আমি বলবো আগে জিএস অপশনাল এগুলো রেডি করে নাও, তারপর যখন অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করবে তখনই ইংলিশ বাংলাটাও প্র্যাকটিস করে নিও। আচ্ছা, তারপর জিজ্ঞাসা করেছে ঋতুরাজ দে, দিদি আমার কোশ্চেনটা হলো ডাব্লিউবিসিএস দিয়েও তো আমরা গ্রুপ এর জব পাই স্টেটের, আচ্ছা স্টেটে, আর ইউপিএসসি দিয়েও গ্রুপ এতে পাওয়া যায় স্টেট ক্যাডার, তাহলে ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, ও জানতে চাইছে ডাব্লিউবিসিএস গ্রুপে আর ইউপিএসসি গ্রুপের মধ্যে পার্থক্য কি, ডাব্লিউবিসিএস রা কি আইএএস বা আইপিএস এর আন্ডারে কাজ করে? তাহলে বিষয়টা সেরকম নয়, বিষয়টা তোমাকে আগেই বলে দিই, তুমি যখন পলিটি পড়বে তাহলে তুমি জানতেই পারবে। আইএস অফিসারদের যেটা বলে ডিএম, এসডিএম, তারপর হচ্ছে তোমার পঞ্চায়েত সেক্রেটারি, তো মিউনিসিপাল, জেলা পরিষদের সেক্রেটারি, এই যেগুলো হয়ে থাকে, তো সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট বোর্ডে হয়, মানে হচ্ছে তোমার শহর আরবান এলাকাতেই বেশিরভাগটা হয়ে থাকে। আর তুমি যেটা বলছো যে ডাব্লিউবিসিএস দিয়ে গ্রুপে যেটা হয় বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সেটা পঞ্চায়েত এলাকাতে বেশিরভাগটা আমি যতদূর জানি হয়ে থাকে। আমাদের এলাকাতে তো তাই দেখেছি আমি, কারণ মিউনিসিপাল এলাকাতে তোমার পঞ্চায়েত থাকে না, আর মিউনিসিপাল এলাকাতে বিডিও অফিসও খুব বেশি থাকে না, অন্তত আমার এলাকাতে নেই, বারাসাতে আমার এলাকাতে ডিএম অফিস আছে। আর হচ্ছে যেগুলো মিউনিসিপাল, যেগুলো পঞ্চায়েত এলাকা, সেখানে তোমার হচ্ছে পঞ্চায়েত সেক্রেটারি বলে একজন পোস্ট থাকে, তা সেই তিনি বিডিও, মানে উনি ডাব্লিউবিসিএস মানে ধরো স্টেট সিভিল সার্ভিস থেকেই আসে। আর যারা হচ্ছে তোমার এখান থেকে মানে ডিএম বা এসডিএম হয় তারা আইএস অফিসার হয়। তবে দুটোর ভেতর ডিফারেন্স হয়, কেউ কারোর আন্ডারে থাকে না, যে যার মতোই কাজ করে। আমি যতদূর জানি কেউ কারোর খুব বেশি আন্ডারে থাকে না। হ্যাঁ, ডাব্লিউবিসিএস টা কি আইএস আইপিএস এর আন্ডারে কাজ করে? তাহলে ঠিক আন্ডারে বলবো না, তোমার সুপিরিয়ার হতে পারে, 100 বার সুপিরিয়ার হতে পারে। তোমার যদি ওপরে পোস্টে থাকে তিনি অবশ্যই সুপিরিয়ার। তোমার কাজটা তোমার জায়গায়, তার কাজটা তার জায়গায়, এটার ভেতর খুব বেশি পার্থক্য নেই। আর হ্যাঁ, তুমি যেটা বলে ডাব্লিউবিসিএস দিয়েও গ্রুপে পাওয়া যায়, ইউপিএসসি দিয়েও গ্রুপে পাওয়া যায়, 100 বার পাওয়া যায়, দুটোর ভেতর পার্থক্যটা কি? হ্যাঁ, 100 বার পার্থক্য আছে। এখানে তোমার কাজ করার স্কোপটা শুধুমাত্রই স্টেট, পশ্চিমবঙ্গের বাইরে তোমার কোনো কাজ করার কোনো স্কোপ থাকবে না। আর যেটা ইউপিএসসি দিয়ে পাও, তো সেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিস। ওখানে হচ্ছে তুমি গোটা ভারতেই কাজ করার সুযোগ পাবে, সমস্ত জায়গায় ট্রান্সফার হবে। আর এখানে হচ্ছে শুধু পশ্চিমবঙ্গের ভেতর ট্রান্সফার হয়। এবং স্যালারির দিক থেকে বলো, সম্মানের দিক থেকে বলো, পজিশনের দিক থেকে বলো, ইউপিএসসিটা অবশ্যই বড় ডাব্লিউবিসিএস এর থেকে। তবে হ্যাঁ, এটা এমন খুব বেশি পার্থক্য না, সেও দেশ সেবা করে, তুমিও দেশ সেবা করবে, দুটোই একই ব্যাপার। তোমার যদি ডাব্লিউবিসিএস টার্গেট থাকে অবশ্যই ডাব্লিউবিসিএস করতে পারো, এর ভেতর কোনো সমস্যার কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো নীলাঞ্জনা পান্ডে উনি প্রশ্ন করেছে, আর তোমার ক্যাডার প্রেফারেন্সটা কি সেটা একটু বলো, কারণ ওয়েস্ট বেঙ্গলের সাথে ওই জোনে নর্থ ইস্টের স্টেটগুলো আছে। হ্যাঁ, 100 বার নর্থ ইস্টের স্টেটগুলো আছে। হ্যাঁ, আমার ক্যাডার প্রেফারেন্স ওটাই। আমার তাতে কোনো প্রথম কথা হচ্ছে, দেখো ক্যাডারটা দিতে হয় তাই দিয়েছি, কিছু মানে দিতে হবে বলে আমি ভেবে রেখেছি যে আমি দেবো। তবে আমি কখনো ভাবিনি যে আমি এই স্টেটে কাজ করব, ওই স্টেটে কাজ করব। আমার বরাবরই মোটিভ ছিল, মানে এখন অব্দি আছে বলতে পারি, আমি যখন যেটা করি সেটা মন দিয়ে করার চেষ্টা করি। ধরো আজকে আইএস হব, আইপিএস হব, এরকম চিন্তা ভাবনা নিয়ে পড়াশোনা করি না, আগে থাকতেই বলে দিই। কারণ আমার আমার যেটা ফিল হয় যে আমি যদি আজকের ডে টার্গেটটা ঠিকঠাক কমপ্লিট করতে পারি তো আমি নিজের কাছে স্যাটিসফাইড। আমি অন্তত এটাই মনে করি, আমার টার্গেট থাকে আজকের ডে টার্গেটটাকে কমপ্লিট করা, এটুকুই আমি বলতে পারি। আজকের ডে টার্গেট কমপ্লিট হয়ে গেলে আমি কালকের ডে টার্গেট কমপ্লিট করার চেষ্টা করি, মানে বড় খুব বেশি দূর ভাবি না, সত্যি কথা আমি ভাবি না অত দূর। মনে হয় যদি আমি রোজের ডে টার্গেটটা কমপ্লিট করতে পারি। আর ইউপিএসসি তে কি জানো তো, স্যাটিসফ্যাকশনটাই বড় কথা। মানে তুমি যদি নিজের কাজে স্যাটিসফাইড হও, তারপর যদি তুমি নাও পাও, অ্যাটলিস্ট তুমি এটুকু জানবে যে হ্যাঁ আমি আমার দিক থেকে 100% চেষ্টা করেছি, তারপর হয়নি সেটা লাক, মেবি লাক ফ্যাক্টর কাজ করেনি। তবে হ্যাঁ, আমি ডে টার্গেট নিয়ে বেশি চিন্তা করি, অন্য কিছু নিয়ে নয়। বা ধরো সামনে প্রিলিমস আছে, আমার এখন মেন ফোকাস প্রিলিমস পাস করা, মেন্স ইন্টারভিউ কিছু নয়। প্রিলিমস হয়ে গেলে আমি হয়তো মেন্স নিয়ে ভাববো, মেন্স পাস করলে ইন্টারভিউ নিয়ে ভাববো, ইন্টারভিউ পাস করলে লাবাসনার ফাউন্ডেশন ট্রেনিং নিয়ে ভাববো, দেন তারপর ওগুলো নিয়ে ভাববো। তবে হ্যাঁ, খুব একটা ক্যাডার নিয়ে ভাবিনি কখনোই। তবে পশ্চিমবঙ্গে 100 বার কাজ করতে চাই, অবশ্যই আমার স্টেটে আমি আগে নিশ্চয়ই কাজ করতে চাইবো। আমিও পশ্চিমবঙ্গের ক্যাডারটাই রাখবো ঠিক করেছি। তবে সেটা ড্যাপ ফিল আপ না করা অব্দি তো বোঝা যায় না। আর তাতে নর্থ ইস্টার্ন স্টেট আছে, তাতে আমার খুব একটা কোনো অসুবিধা নেই। আর নর্থ ইস্টার্ন স্টেটে আমার মনে হয় কাজ করার স্কোপটা অনেক বেশি, যেহেতু ওটা মেনল্যান্ড ইন্ডিয়ার থেকে অনেকটা কাটা। শিলিগুড়ি করিডোর ছাড়া সেভাবে যাওয়ার কোনো উপায় নেই, এবং ওরা ডেভেলপমেন্টটা খুব বেশি দেখেনি, যেটা সাউথ ইন্ডিয়া খুব ভালোভাবে দেখেছে।
কাশ্মীর এবং হিমালয়ান যে স্টেটগুলো আছে আমাদের, আর এপাশে নর্থ ইস্টার্ন 8টা স্টেট, তো ওরা ডেভেলপমেন্টটা খুব বেশি দেখেনি, যেটা ইদানিং হচ্ছে লাস্ট কয়েক বছর ধরে, তবে আগে একদমই ছিল না। তো সেখানে যেখানে কাজ মানে কাজ করার ডেভেলপমেন্ট হয়নি যেখানে, তো সেখানে তুমি কাজ করার অপরচুনিটিটা বেশি পাবে। সাউথ ইন্ডিয়ায় গেলে তুমি অপরচুনিটি কম পাবে, নর্থ ইন্ডিয়ায় মোটামুটি পাবে, হ্যাঁ 100 বার পাবে, পাবে না তা না, তবে নর্থ ইস্টে বেশি পাবে আমি এটুকু বলবো। বিকজ ওখানে ইনফ্রাস্ট্রাকচার বলো, যে কোনো কিছু বলো, সমস্ত কিছুরই মানে ঠিকঠাক ভাবে ডেভেলপমেন্ট হয় না। ট্রাইবাল এরিয়া, হ্যাঁ এই নানান কারণে মানুষ যেতে চায় না। তবে আমি যদি যাওয়ার সুযোগ পাই, আমার কোনো আপত্তি নেই সেখানে যাওয়ার। তো যেখানে কাজ করার অপরচুনিটি বেশি থাকবে আমি সেখানেই কাজ করতে চাইবো। আচ্ছা, আর একজন জিজ্ঞেস করেছে, কার্তিক দাস, পূজা দিয়ে আমি ডাব্লিউবিসিএস এর জন্য সেলফ স্টাডি করছি। নিতিন স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়ালটা জাস্ট একবার রিডিং দিয়েছি, এইবার সাবজেক্ট ওয়াইজ বুক থেকে নোটস পড়া শুরু করব, নাকি আগে বেসিকটা পুরো ক্লিয়ার করে নেব? আচ্ছা দেখো, ডাব্লিউবিসিএস এ তুমি বলছো নিতিন স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, আচ্ছা বুঝতে পেরেছি। তো আমি ওই বইটা প্রথম কথা পড়িনি কখনো, আমার কোনো আইডিয়া নেই বইটা সম্পর্কে। আমি নিজেরটুকু বলতে পারি, আমি খুব একটা কোনোদিনও ম্যানুয়াল বইগুলো পড়িনি। 2017 সালের প্রথম লিউসেন্ট কিনেছিলাম, পড়ার পরে লিউসেন্ট আমি পড়েওছি, বহুবার লিউসেন্ট পড়েছি, রিভিশন দিয়েছি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, ইভিএস সবই পড়েছি। তবে ওখানে এতটাই শর্টে দেওয়া থাকে, তো আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি না হলে আমি ঠিক জিনিসটা বুঝি না। তো আমি সাবজেক্ট ওয়াইজই পড়েছি, আমি তোমাকে এটুকু বলতে পারি সাবজেক্ট ওয়াইজ পড়েছি। আর সাবজেক্ট ওয়াইজ তুমি যেটা বলছো যে নোট বানাতে থাকবো নাকি পুরোটা আগে কমপ্লিট করে নেবো, দেখো আমি কি করতাম, আমি 10 দিন 15 দিন করে এক একটা সাবজেক্টের জন্য রাখতাম। ইভেন এখনো মানে, তো প্রথমে হয়তো 1 মাস 15 দিন রাখতাম, এখন আস্তে আস্তে সেটা 4 দিন 5 দিনে নেমেছে রিভিশন দিতে দিতে। তো আমি বরাবরই সাবজেক্ট ওয়াইজ পড়তেই পছন্দ করি, অনেকে হয়তো মিশিয়ে পড়তে ভালোবাসে, তো আমার ওটাতে সুবিধা হয় না। দেখো এটা স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন ডিপেন্ড করে, তোমারটা ভুল আমারটা ঠিক এটা কখনোই হয় না। যে যার যেটাতে কমফোর্টেবল ফিল হয় তার সেটাতে করাই উচিত। আমি আমারটুকু শেয়ার করতে পারি, আমি সাবজেক্ট ওয়াইজই করতাম, একটা সাবজেক্ট পড়তাম ভালো করে, পড়ে সেখান থেকে নোট বানাতাম। অনেকটা সময় লাগতো, অনেকেই বলে যে নোট বানাও কেন, সময় বেশি যায়, হ্যাঁ 100 বার সময় বেশি যায়। দেখো আমি 2019-এর অ্যাটেম্পটের আগে অব্দি কোনো নোট বানাইনি, আগে থাকতে বলছি। আমার টার্গেট ছিল 2018 থেকে পড়ছি যখন, 1 বছরে পুরো সিলেবাস কমপ্লিট করে 19-এ পরীক্ষা দেবো। তো 19-এ যখন আমি পরীক্ষাটা দিতে পারিনি, আমার সিস্যাটটা দিতে পারলাম না, আমার একটা অ্যাটেম্প্ট নষ্ট হয়ে গেল। তো আমি ভাবলাম আমার হাতে এখনো 1 ইয়ার সময় আছে, তা শুধু শুধু কেন আমি বই থেকেই পড়তে যাবো, যখন আমার হাতে 1 বছর সময় আছে, আমি সব সিলেবাস একবার কভার করে ফেলেছি। তো সেই সময় থেকে আমি নোট বানাতে শুরু করি, আগের বছর 2019-এর জুন মাস থেকে, আমার মনে আছে 2019-এর জুন মাস থেকে আমি নোট বানাতে শুরু করেছিলাম। তো মোটামুটি নোট সব, এমন নয় সব সাবজেক্টে সব টপিকের নোট বানিয়েছি, যে টপিকটা মনে হয় যে নোট না বানালে মনে থাকে না, আমি শুধু সেই টপিকেরই নোট বানাই। যেগুলো ইজিলি একবার পড়লেই 2 বার পড়লে মুখস্থ হয়ে যায় সেটা নোট বানাই না। আবার কিছু কিছু টপিক আছে এতটাই কঠিন যে নোট বানাতে গেলে প্রচুর সময় যায়, যেমন লক্ষ্মীকান্তের পার্লামেন্ট চ্যাপ্টার। আমি লক্ষ্মীকান্ত পুরো বই নোট করেছি, কিন্তু পার্লামেন্ট চ্যাপ্টারটা নোট করিনি। 40টা পেজের বই, 40টা পেজের চ্যাপ্টার, এবং হচ্ছে প্রচুর সময় নেয়। আর হচ্ছে ওখানে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, কি নোট করবো ওখান থেকে। প্লাস পড়তে আমার ভীষণ রীতিমতো কান্না পায়, ওই পার্লামেন্ট চ্যাপ্টারটা পড়তেই আমার রীতিমতো খুব কষ্ট হয়। তো ওই জন্য আমি ওই চ্যাপ্টারটা থেকে নোট বানাইনি। দেখো তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা করো। আমি একটা কথাই বলবো, সাবজেক্ট ওয়াইজ পড়লে কি হয়, তোমার যখন একটা টপিকের ওপর গ্রিপ চলে আসবে না, যে আমি এই সাবজেক্টটা আমার রেডি, একটা কনফিডেন্স অটোমেটিক হবে। যদি সব আস্তে আস্তে খিচুড়ি বানিয়ে ফেলো পড়তে পড়তে, তখন কনফিডেন্স হবে না, তখন হ্যাপাজার্ড ফিল হবে, আর মনে হবে আমার তো কিছুই হলো না পড়া। তো এই জিনিসটা না করে আমার মনে হয় সাবজেক্ট ওয়াইজ যদি করো সেটা বরং বেটার হবে। যে একটা সাবজেক্ট করলে, আমি কি করতাম, পুরো পলিটিটা পড়তাম, আর স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ পড়তাম, একটা চ্যাপ্টার কমপ্লিট করতাম, সেখান থেকে এমসিকিউ সলভ করতাম, ওখান থেকে রাইটিং করতাম, নিজের প্রশ্ন নিজেই বানাতাম। এমন না যে সবসময় প্রিভিয়াস ইয়ার পেয়ে যেতাম বা মক টেস্ট দিয়ে দিতাম, তেমনটা নয়। আমি নিজের নোট, নিজের কোশ্চেন নিজেই বানাতাম, ওর ভেতর থেকে কোশ্চেন খুঁজে নিতাম যে এরকম হয়তো কোশ্চেন হতে পারে প্রিভিয়াস ইয়ার দেখে দেখে। তো ওরকম নোট নিজে করতাম, লিখতাম, লেখার পরে পরের চ্যাপ্টারে যেতাম, যতক্ষণ না একটা চ্যাপ্টার পুরো রেডি হতো পরের চ্যাপ্টারটা যেতাম না। তাতে কি হতো, মানে একটা ঠিক মন থেকে সাই আসতো না যে আমার তো একটা রেডি হয়নি, আমি আর একটা কেন যাবো। তো এভাবে এগিয়ে দেখতে পারো, মনে হয় ফ্রুটফুল রেজাল্ট হবে। আমি নিজে তো পাচ্ছি সেইভাবে বললাম, তবে হ্যাঁ তুমি যেটাতে রেজাল্ট পাচ্ছ তুমি সেটাই করো, কারোর কথায় না করে। আমার মনে হয় নিজের স্ট্র্যাটেজি নিজের বানানোটাই বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এরপরে যেটা বলছি, উম, আচ্ছা মৌলিশা দে, দিদি ইউপিএসসি তে মেইনে অপশনাল সাবজেক্ট বেঙ্গলি রাখলে কি প্রবলেম হতে পারে, প্লিজ অ্যান্সার। আচ্ছা অপশনাল সাবজেক্ট বেঙ্গলি নেবে কেন, প্রবলেম কেন হবে, যে কোনো লিটারেচার নিতে পারো, ভালো লিটারেচারে ভালো রেজাল্ট হয়। আমি যতদূর জানি, বেঙ্গলিটা আমার জানা নেই, তবে কান্নাড লিটারেচারে শুনেছি ভালো রেজাল্ট হয়, উর্দুতে ভালো রেজাল্ট হয়, বহু ছেলে মেয়ে হিন্দি রাখে। তুমি যদি বেঙ্গলি স্টুডেন্ট হও, যেমন ধরো তোমার গ্র্যাজুয়েশন যদি বেঙ্গলিতে হয়ে থাকে, অনার্স করে থাকো, তাহলে 100 বার নিতে পারো, তোমার গ্রিপের ওপর ডিপেন্ড করে। দেখো গ্রিপটা হচ্ছে তোমার
বেঙ্গলি রাখলে কোনো প্রবলেম হয় না, তুমি 100 বার রাখতে পারো, তোমার খাতাও বেঙ্গলি প্রফেসররাই চেক করবে, সে নিয়েও কোনো সমস্যা নেই। এটা এমন কোনো বড় ব্যাপার নেই, এটা নিয়ে এত চিন্তা করো না। আচ্ছা, এরপর করেছে সৌমেন্দ্র ভৌমিক, ইউপিএসসিতে ল্যাঙ্গুয়েজ পেপারটা বাংলা ভাষার জন্য কি কি বই পড়তে হবে এবং সেটা বলে দাও, এবং কতটা পড়তে হবে তা নিয়ে যদি একটু ভিডিও বানালে উপকার হয়। প্রথম কথা, একটু আগেই আমি বললাম আমি কোনো বই ফলো করিনি বাংলা পেপারের জন্য, আমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার সলভ করেছি। তুমি কোন ল্যাঙ্গুয়েজ পেপারে এক্সাম দেবে? অবশ্যই বাংলায় দেবো। বাংলা এবং ইংলিশ, ইংলিশ তো কম্পালসারি সবার জন্য, অবশ্যই বাংলায়। আমি বাঙালি এবং আমার কি বলবো, বেঙ্গলি মিডিয়াম, স্কুলও সব বেঙ্গলি মিডিয়ামই। আচ্ছা, ইউপিএসসি তে প্রিলি এবং মেন্সের জন্য অফলাইন অনলাইন কোন সিরিজগুলো ভালো আছে? তার 3টে প্রশ্ন। ইউপিএসসি তে প্রিলি মেন্সের জন্য অফলাইন অনলাইন, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে সব অনলাইন। আমাদের সময় আগের বছর যখন বা 2 বছর আগে সব অফলাইনে অ্যাভেলেবেল ছিল। আমারও মেন্টাল প্রিপারেশন এমন ছিল যে আমি দিল্লিতে গিয়ে প্রিপারেশন নিব, আমার 2019-এই যাওয়ার কথা ছিল, যেহেতু এক্সামটা দিতে পারিনি সেহেতু আমার যাওয়া হয়নি। তো 20-তে আমার 1 এপ্রিল দিল্লির ফ্লাইট ছিল, তো ক্যান্সেল হয়ে গেল লকডাউনের কারণে, এবং আমাকে বাধ্য হয়ে প্রিলিমস মেন্স দুটোর সেন্টার দিল্লি থেকে কলকাতা করতে হলো, মানে ইউপিএসসি চেঞ্জ করার অপশন দিয়েছে বলে। না হলে আমাকে যেভাবেই হোক যেতেই হতো। তো আমি বরাবরই অফলাইনে পছন্দ করি, কারণ হচ্ছে আমার অফলাইন মেটেরিয়াল বলো, ফিজিক্যাল মেটেরিয়াল, ফিজিক্যাল ক্লাস, আমি এগুলোতে বেশি কমফোর্টেবল ফিল করি, অনলাইনে একদমই কমফোর্টেবল ফিল করতাম না। তবে এই মুহূর্তে লকডাউনের কারণে এবং যা ভারতের অবস্থা, তাতে আগামী 1-1.5 বছর নিশ্চিন্তে থাকো, 2021-এর আগে অবধি তোমাদের অনলাইনেই ক্লাস করতে হবে। আমার যতদূর ধারণা 2022-এর আগে অফলাইন ক্লাস ঠিকঠাক ভাবে হতে পারবে বলে আমার মনে হয় না। কারণ গোটা দেশে ভ্যাকসিনেশন স্টার্ট হতে, ভ্যাকসিন সবাইকে পেতে স্টার্ট হওয়া মানেই এই নয় যে সমস্ত স্টেটের মানুষ পেয়ে গেল, সমস্ত জায়গার মানুষ পেয়ে গেল। তো সেটা হতে হতে এখনো 1-1.5 বছর লেগে যাবে। তো 2022-এর আগে অবধি তুমি অফলাইন কোচিং কোথাওই পাবে না। তো তোমার একমাত্র এখন অনলাইন কোচিং ছাড়া কোনো ভরসা আমি দেখতে পাচ্ছি না অন্তত। তবে এটার ভেতর খুব বেশি পার্থক্য নেই, জানো তো। তুমি যদি ফিল করো যে হ্যাঁ অনলাইনেও সেমই জিনিস, যেমন আমি এখন ভিশনের ক্লাস করি অনলাইনে, এথিক্সের কেস স্টাডির ক্লাস করি, অপশন টেস্ট সিরিজ দেওয়ার পর ডিসকাশন ক্লাস করি, প্লাস অপশনালের ক্লাস জয়েন করবো রিসেন্ট। এবার কি হয়েছে, অসুবিধা এমন কিছু হয় না, তুমি ল্যাপটপে তোমার ক্লাস দেখবে, দেখার পরে ওরা তোমাকে, তবে হ্যাঁ দুটো জিনিস ভীষণ মাস্ট লাগে। এক হচ্ছে ওয়াইফাই, ফোনের নেট খুব ভালো দেয় না, যারা বারাসাত এলাকায় থাকে তারা জানে জিওর সার্ভিস কতটা বাজে এখানে। তো নেট কানেকশন যদি ভালো না থাকে অনলাইন ক্লাস করা ডিফিকাল্ট। আর একটা জিনিস, সেটা হচ্ছে প্রিন্টার, মানে না হলে তোমাকে 14 বার করে প্রিন্টের দোকানে দৌড়তে হবে বারবার করে, কারণ প্রিন্টার ছাড়া, প্রিন্টার আর ওয়াইফাই এ দুটো ভীষণ লাগে অনলাইন ক্লাস করতে, না হলে খুব অসুবিধা হয়, বিকজ ওরা সব তোমায় পিডিএফ দেবে, কিচ্ছু মানে তোমার অফলাইন মেটেরিয়াল দেবে না, তো তোমাকে ওগুলো প্রিন্ট করতে হবে, প্লাস মক টেস্ট দিতে হবে, দিয়ে সেটাকে স্ক্যান করে আবার পাঠাতে হবে। তো ওই জন্য আমি বলবো এই দুটো জিনিস যদি থাকে অনলাইন দিতে পড়তেই পারো। আর এখন এই যা সিচুয়েশন, তাতে অনলাইনটাই সব থেকে সেফেস্ট মোড, এর থেকে সেফেস্ট মোড আর কিছু নেই। আর একটু অ্যাডপ্ট, যদি তোমার এই হ্যাবিটটা না থাকে একটু অ্যাডপ্ট করে নাও, কিছু করার নেই এই মুহূর্তে। আচ্ছা, তন্দ্রা পাল, দিদি ইউপিএসসির সমস্ত সিলেবাস, সাবজেক্ট নাম্বারিং আর কি কি এক্সট্রা পড়তে হবে সেসব নিয়ে যদি ডিটেলসে বলো তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তুমি যদি দেখো ইংলিশে এই ভিডিওটা বানানো আছে, ইউপিএসসি এক্সাম প্যাটার্ন, ইউপিএসসি সিলেবাস, ইউপিএসসি বুক লিস্ট কিভাবে কমপ্লিট করবে, সমস্ত কিছুটা ইংলিশে বানানো আছে। তো বাংলায় বানানো নেই। হ্যাঁ আমি ভেবেছি একটা বানাবো, তবে আমার তো প্রিলিমস রয়েছে সামনে, এই জন্য আমি ভিডিও বানাতে পারছি না এখন। শুধু রবিবার করে আমি কিউএনএ সেশনটা করছি, তোমাদের যা প্রশ্ন থাকে এখানেই বলে দিচ্ছি। তো দেখো এটা এমন কোনো বড় ব্যাপার নেই, ইউপিএসসি নোটিফিকেশন যদি ডাউনলোড করো তুমি, ওটা ওয়েবসাইটেই অ্যাভেলেবেল থাকে, ওখানে তুমি এক্সামের সিলেবাসও পেয়ে যাবে, সাবজেক্ট কিভাবে কি নাম্বার থাকে, কোনটায় কত কি সেটাও থাকে, প্লাস যদি বলো কি কি পড়তে হবে এক্সট্রা, সেগুলো সমস্তটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও প্রচুর দেওয়া আছে, ঠিক আছে। তুমি শুধু প্লে লিস্টটায় যাবে, বুক লিস্ট অ্যান্ড স্ট্র্যাটেজি ওই জায়গাটাতে যাবে, সেই বুক লিস্টের ভেতরে তুমি এগুলো সব পেয়ে যাবে। আচ্ছা, সুদীপ বসাক, দিদি আমি ক্লাস 12-এ পড়ি, আমি এখন থেকেই ইউপিএসসির জন্য প্রিপারেশন নিতে চাই, স্ট্র্যাটেজিটা একটু ক্লিয়ার করে দিও। আচ্ছা, এই বিষয়ে একটা ভিডিও অলরেডি আছে, যে স্কুল গোয়িং স্টুডেন্ট যারা এবার মাধ্যমিক দিয়েছে এবং উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কিভাবে প্রিপারেশন নেবে, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং প্লেলিস্টে যাও, ওখানে গিয়ে তুমি স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য বা কলেজ স্টুডেন্টদের জন্য প্রিপারেশন তুমি স্ট্র্যাটেজি পেয়ে যাবে। ক্লাস 12-এ পড়ো। আমি শুধু একটা কথাই বলবো, এখন থেকে শুধু একটু নিউজ পেপার পড়ার হ্যাবিটটা করো। এমন নয় হিন্দু পড়তে হবে, জাস্ট যে কোনো একটা রিজনাল ল্যাঙ্গুয়েজে নিউজ পেপার পড়ো, আনন্দবাজার পত্রিকা আছে, টেলিগ্রাফ আছে, যে কোনো একটা পড়ো। আর একটু ভালো একটু খবর দেখার হ্যাবিট করো, একটু ধরো যে সময়টা সিনেমা দেখছিলে, অন্য কিছু করছিলে, সেই সময়টাতে একটু বই পড়ার হ্যাবিট করো, যে কোনো বই, গল্পের বই হোক, সাহিত্যের বই হোক, যত বই পড়ার হ্যাবিট করবে তত কি হবে, ইউপিএসসির ভাস্ট সিলেবাসটা কভার করতে তোমার সুবিধা হবে। যাদের পড়ার হ্যাবিট আছে তাদের কাছে ইউপিএসসিটা বড় ব্যাপার নয়, কিন্তু যারা বেশি পড়তে পারে না তাদের খুব অসুবিধা হয় এখানটাতে।
তো এখন থেকে একটু কিছু গুড হ্যাবিটস অ্যাডপ্ট করতে পারো, কিছু হবিজ অ্যাডপ্ট করতে পারো যেটা তোমাকে হেল্প করবে। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নেই, একটু নিউজ পেপার পড়ো, খবর দেখো, বাইরে কি হচ্ছে সেটা জানো, একটু বাইরের সিচুয়েশন সম্পর্কে একটু অ্যাওয়ার হও, দ্যাটস এনাফ। আর যখন কলেজের থার্ড ইয়ারে থাকবে তখন থেকে লাস্ট 1 বছর থেকে তুমি এনসিইআরটি পড়তে শুরু করো। ব্যাস এটুকু করলেই যথেষ্ট। তারপর গ্র্যাজুয়েশন হয়ে গেলে ফুল ফ্লেজেড স্ট্যান্ডার্ড বুকস গুলো পড়ো, প্লাস নোট বানিও, এগুলোই করো। আচ্ছা, আহ, রুচি রুচি বলে একজন জিজ্ঞাসা করেছে, লকডাউনের আগে তুমি ইউপিএসসির মক দিতে কোথায়? আমি তো বরাবরই বাড়িতে দিতাম, তো আমি অনলাইনেই দিই। আমি ভিশন আইএস এর প্রিলিমস আর মেন্সের স্টুডেন্ট, তো আমি বরাবরই অনলাইনেই মক দিতাম। এছাড়া আমার কোনো উপায় নেই, কারণ আমি তো দিল্লিতে থাকি না। লকডাউনের আগে বলো, লকডাউনের পরে বলো, পুরোটাই অনলাইনেই দিয়েছি আমি। আচ্ছা, এরপর বলছে সিঞ্চন ঘোষ, দিদি আমি মিদনাপুরে থাকি, ইউপিএসসির জন্য তুমি যদি ব্যাচ শুরু করো তাহলে কবে করবে? আচ্ছা, এটা আমি আগের কিউএনএ সেশনেও বলেছিলাম। তো সেভাবে তো প্ল্যান খুব বেশি নেই, ইচ্ছে আছে মেন্সের পরে ব্যাচ স্টার্ট করার। মানে মেন্স হচ্ছে আমাদের 2021-এর জানুয়ারিতে, 8ই জানুয়ারি থেকে মেন্স শুরু। মেন্স হয়ে যাওয়ার পরে ইচ্ছে আছে শুরু করার। তবে হ্যাঁ, সেটা হয়তো খুব বড় ব্যাচ হবে না, মানে বড় ব্যাচ ইন দ্য সেন্স খুব বড় লঙ্গার টাইম ধরে হয়তো চলবে না। আমার ইচ্ছা আছে 2 মাসের মতো একটা ছোট ব্যাচ করার, 4টে সাবজেক্ট, মানে 4টে সাবজেক্ট কভার করাবার, যে 4টে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট সেগুলোই মেনলি কভার করাবার ইচ্ছা আছে। কারণটা হচ্ছে আমি তোমায় বলি, মেন্সের পর রেজাল্ট বেরোবার পরে যদি পাস করে যাই, তখন আমাকে ইন্টারভিউ এর জন্য দিল্লি চলে যেতে হবে, ইন্টারভিউ এর প্রিপারেশনের জন্য, মক ইন্টারভিউ বলো বা যাবতীয় যে কারণে বলো। তো আমার প্ল্যান আছে আমি দিল্লিই যাবো ইন্টারভিউ এর আগে। তো সেই কারণে বড় যদি ব্যাচ করি সেটা আমার ইন্টারভিউ এর পড়াশোনাতেও মানে হ্যাম্পার করতে পারে। তো ইচ্ছে আছে ছোটখাটো 2 মাস 3 মাসেরই ব্যাচ করার। আর বরাবরই আমি ছোট ব্যাচই করাই, এর আগেও যাদের পড়িয়েছি। তাতে কি হয় জানো তো, আমারও সিলেবাসটা কমপ্লিট করাবার একটা তাগিদ থাকে। যদি অনেকে থাকে না বছরের পর বছর পড়িয়েই যায়, আমি ওইভাবে খুব একটা বিশ্বাসী নই। আমি এর আগে যাদের পড়িয়েছি তাদেরও আমি 6 মাস 1 বছর, জাস্ট পিজিপি ব্যাচ ছিল 1 বছরের, আর বাকি সমস্ত ব্যাচ ছিল 6 মাসে। মানে জাস্ট 6 মাসের মধ্যে টোটাল সিলেবাস কভার করাবার একটা টার্গেট ছিল। তাতে কি হয়, ওদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। আচ্ছা, এবার বলছে উম আচ্ছা, চিনয় বিশ্বাস, পূজাদি প্লিজ ডাব্লিউবিসিএস এর জন্য বুকস আর স্ট্র্যাটেজি ভিডিও বানাও। আমার অলরেডি বানানো আছে ভাই, তুমি একটু দেখে নিও প্লে লিস্টে গিয়ে। আচ্ছা, ওটা বোধহয় ডাব্লিউবিসিএস বলে, ডাব্লিউবিসিএস ভিডিও বলে একটা প্লে লিস্ট আছে, ওখানে গিয়ে তুমি ডাব্লিউবিসিএস রিলেটেড 3-4টে ভিডিও পেয়ে যাবে। ওখানে আমি বুক লিস্ট, স্ট্র্যাটেজি, সমস্তটা সিলেবাস অ্যানালিসিস সব করে দিয়েছি। আচ্ছা, নীলাঞ্জনা পান্ডে আবার একটা প্রশ্ন করেছে, তোমার ফার্স্ট প্রি দেওয়ার পর 1 ইয়ারের স্ট্র্যাটেজিটা একটু বলো। মানে একবার ফুল সিলেবাস ভালো করে কমপ্লিট করার পর যদি 1 ইয়ার আরো পড়তে হয় নেক্সট এক্সামের জন্য, তাহলে সে 1 ইয়ার কিভাবে পড়া উচিত তোমার? সেই 2019 থেকে স্ট্র্যাটেজিটা কি ছিল, একটু প্লিজ ডিটেলসে বলো। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন করেছো, এটা অবশ্যই গুড কোয়েশ্চেন, আমিও বলবো। প্রথম কথা, হ্যাঁ 2018 থেকে, একটু আগেই আমি বললাম 2018 থেকে 19-এর প্রিলিমসের আগে অবধি আমি শুধুই পড়তাম পড়তাম, রিভিশন দিতাম, মক টেস্ট দিতাম, পড়তাম, রিভিশন দিতাম, মক টেস্ট দিতাম, নোট টোট কখনো কিছু বানাইনি। আর পড়তাম কিভাবে বলি, পড়তাম হচ্ছে নিজের স্ট্র্যাটেজি অনুসারে, কারো স্ট্র্যাটেজি ফলো করে নয়। মানে ধরো আমার পলিটি পড়তে 1 মাস লাগছে, তো আমি 1 মাসই পলিটি পড়ে যাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ার্স আর পলিটি। ইকোনমি পড়তে 20 দিন লাগছে, তো আমি ইকোনমিই পড়ে যাচ্ছি। 18 সাল থেকে এভাবেই পড়তাম, পড়ে 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 সব সিলেবাস কভার করেছিলাম। অপশনালও খানিকটা করেছিলাম, বেশি করতে পারিনি, অল্প কিছু করেছি। যদি 19-এ ধরো প্রিলিমস পাসও করে যেতাম, মেন্স করতাম না, কারণ অপশনাল পেপার খুব খারাপ অবস্থায় ছিল। হয়তো প্রিলিমস এর পর রেডি হতো, বাট প্রিলিমস এর আগে অপশনাল পেপার একদম রেডি ছিল না। এসে লিখিনি, কখনো অ্যান্সার রাইটিং করিনি, জাস্ট সিলেবাস কমপ্লিট করতে, ইংলিশ বুঝতে, তাতেই আমার 1 বছর চলে গেছে। কারণ আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমাকে ইংলিশ বুঝে প্রত্যেকটা লাইন পড়তাম, ডিকশনারি দেখতাম, লাইন পড়তাম, ডিকশনারি দেখতাম, এত মানে জানতাম না বইয়ের। তো ওটা করতেই 1 বছর চলে গেল। তারপর 2019-এর প্রিলিমসটা হওয়ার পরে জুন মাস থেকে আমার মনে আছে ভিশনের একটা টেস্ট শিডিউল হয়, দেখবে আমি অনেক ভিডিওতে তোমাদের দেখিয়ে থাকি, যেটা 2019-এ আমি যখন ভিশনের মক টেস্ট জয়েন করি, মানে 2020-র মক টেস্টটা, ওটা আমার মনে আছে 7 জুলাই থেকে স্টার্ট হয়েছিল। তো আমি ওটা জুন মাসে জয়েন করি, জুনের বোধহয় 2-3 তারিখ নাগাদ আমি ওটা জয়েন করি। আর আমার তখন টার্গেট ছিল আমি ভিশনের মক টেস্ট ওয়াইজ চলবো। ভিশনের যে প্রিলিমসের যে মক টেস্ট ছিল, আমি, অনেকে হয়তো বছরের শেষ 3 মাসে মক টেস্ট দেয়, আমি কখনো সেটা করিনি। আমি একদম 2019-এর জুলাই মাস থেকেই আমি মক টেস্ট দিচ্ছি। কিভাবে দিচ্ছি, ধরো ভিশনের প্রথম মক থাকে পলিটি, আমি, ওরা সময় দেয় 7-10 দিন। তো ওই 7-10 দিন আমি শুধু পলিটি পড়তাম। ওদের যে সিলেবাস ছিল, ওরা চ্যাপ্টারও মেনশন করে দেয়, ওরা বুক লিস্ট মেনশন করে দেয়, সমস্ত কিছু মেনশন করে দেয়। আমি ওই সিলেবাসটা কভার করতাম, করে মকটা দিতাম, দেখতাম নাম্বারটা কেমন আসছে। দেন পরের মকটা স্টার্ট হতো, আবার ওই পরের সিলেবাসটা কমপ্লিট করতাম, করে লাস্ট 1 বছর আমি টোটালি তাই করে এসেছি। বিশ্বাস করো, আমি এছাড়া কিচ্ছু করিনি, আমি শুধু ভিশনের প্রিলিমসের মক টেস্ট,
মেন্সের মক টেস্ট আর হচ্ছে অপশনাল খানিকটা, এমন নয় অপশনাল খুব পড়েছি আমি, আবার অনেকে থাকে না 6 মাস টানা অপশনাল পড়ে, আমি ওটা পারি না পড়তে, আমার খুব বোরিং লাগে। আমি কি করি, জিএস পড়ি পার ডে 3 ঘন্টা 4 ঘন্টা করে অপশনাল পড়ি। দেখবে আমার ওই আ ডে ইন দ্য লাইফ অফ এ ইউপিএসসি অ্যাসপিরেন্ট ভিডিওটাতেও আমি দেখিয়েছি যে আমি সন্ধ্যেবেলা 3 ঘন্টা অপশনাল পড়তাম। তো জিএস অপশনাল ওই লাস্টের দিকে যখন আমার সব কমপ্লিট হয়ে গেছে রিভিশনের সময়, তো তখন আমি ওটাই করতাম, যে জিএস পড়তাম, নোট বানাতাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর মক দিতাম, রাইটিং করতাম, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে করতাম লাস্ট 1 বছরে। 2019-এর জুন থেকে এখন অবধি, মানে প্রিলিমস এর আগের প্রিপারেশন অবধি যদি বলো, তো আমি ওই ভিশনের মক টেস্টের প্রিলিমস আর মেন্সের যে শিডিউলটা আমি ওটাই ফলো করে এসেছি। এবং বিশ্বাস করো, তুমি যদি ওটা হলিস্টিক্যালি মানে কভার করতে পারো না, একদম হোল হার্টেডলি ওদেরকে বিশ্বাস করে যে হ্যাঁ যেরকম ভাবে দিচ্ছে আমি ওইভাবেই করব, এর থেকে বেস্ট উপায় বোধহয় আর কিছু হতে পারে না। মানে আমি ওটা করার পর বুঝতে পেরেছি যে প্রত্যেকটা টপিক এত সুন্দর রেডি হয়েছে। স্পেশালি স্ট্যাটিকেরও কথা বলছি, বিকজ আমি কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বাজে। স্ট্যাটিকের কথাই বলছি, কারেন্ট অ্যাফেয়ার্স প্রিলিমসের জন্য আমার অত্যন্ত খারাপ অবস্থা। স্ট্যাটিকের কথা বলছি, তো স্ট্যাটিক তোমার ভালোভাবে রেডি হয়ে যাবে, ভীষণ ভালোভাবে রেডি হয়ে যাবে। কারণ তুমি বারবার করে, ওরা একই টপিকের উপর মানে একই সাবজেক্টের উপর আই থিঙ্ক 4টে 5টা করে মক নেয়, সাবজেক্ট ওয়াইজই 4টে থাকে, পলিটির তো 5টা ছিল আমার মনে আছে, পলিটির সাবজেক্ট ওয়াইজ 5টা ছিল, প্লাস তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এবং ফুল মক টেস্ট তো রয়েছে, এখন তো ফুল মক টেস্ট দিচ্ছি, তো ফুল মক টেস্ট তো রয়েছে। তো ওটা যদি তুমি হলিস্টিক্যালি ফলো করতে পারো, এবং আমার মনে হয় এবং ওদের যে এক্সপ্লানেশনটা ওটার বেস্ট বেস্ট ইন দ্য মার্কেট, এমনি এমনি পয়সাটা নেয় না, ওটা এতটা হাই কোয়ালিটির এক্সপ্লানেশন দেয়, ওটা যদি তুমি পড়ো, আর ওখানে এমন এমন টপিক পাবে যেটা তোমার বইয়েও কভার হয় না। এবং আমি একটা কথা বলবো, শুধু বই পড়ে জানো তো পড়া কমপ্লিট হয় না, মক দিতে দিতে পড়াশোনাটা কমপ্লিট হয়। যদি বছরের শুরু থেকেই মক দিতে থাকো না, তাহলে একটা কি হবে, হ্যাবিটটা খুব ভালো রেডি হয়ে যাবে। আর মক দিলে অবশ্যই সকাল 9:30 থেকে 11:30টাতে দিও, এতে সারা বছর যখন এই টাইমটাতে দেবে, আর সিস্যাট দিলে 2:30 থেকে 4:30 অব্দি দিও। এটা যখন দেবে না, ব্রেনটা অটোমেটিক একটা টাইম বাউন্ডে ম্যানারে চলে আসবে, তো তোমার ওই যে সময়টা হবে 9:30 থেকে 11:30, আর 2:30 থেকে 4:30, তোমার অ্যাকচুয়াল প্রিলিমসের দিন কোনো ঘুমও পাবে না, কোনো টায়ার্ডনেসও আসবে না। এবং তুমি চেষ্টা করো আর্লি বার্ড হওয়ার, কারণ আর্লি বার্ড হলে পর একটা কি হয় সুবিধা, না হলে অ্যাকচুয়াল এক্সামের দিন গিয়ে তোমার ঘুম পাবে, শরীর টায়ার্ড লাগবে, ব্ল্যাক আউট হয়ে যেতে পারো, মনে থাকবে না জিনিসটা। তো আমি একটা কথা বলবো, একটু আর্লি বার্ড হওয়ার চেষ্টা করো, অ্যাটলিস্ট যদি সারা বছর নাও পারো, প্রিলিমসের 1-2 মাস আগে থাকতে অন্তত চেষ্টা করো। আচ্ছা, এইবার বলছে আরেকজন লিখেছে জীবনেশ্বর খাতুন, উনি লিখেছে থ্যাঙ্কস দিদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ভিডিও দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আগের দিন দিয়েছিলাম সেটার কথাই বলছে। আচ্ছা, এইবার আরেকজন বলছে আরশিয়া রিদিম অফ সোল, দিদি আমি বেহালা থেকে আরশিয়া বলছি, এই বছর 93% নিয়ে এইচএস পাস করেছি, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। আমার প্রথম থেকেই আইএস হওয়ার স্বপ্ন, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে এমন কেউ নেই যে আমাকে গাইড করতে পারে এই বিষয়ে, আমার ফ্যামিলিতে সবাই একাডেমিক লাইনেই আছে। দিদি আমি মোটামুটি প্রিপারেশন শুরু করেছি, তুমি কি এখনো ইউপিএসসি অ্যাসপিরেন্টস পড়াও? তুমি যদি আমাকে পড়াতে খুব ভালো হতো। আর দিদি আমি এটাও জানি না যে সিভিল সার্ভিসের ফর্ম কোথা দিয়ে ফিল আপ করতে হয়, দিদি প্লিজ আমার কোশ্চেনগুলো রিপ্লাই দিও। আচ্ছা, তুমি যে এইচএস দিয়ে এত কিছু জেনেছো, আমি তো বলবো অনেক বেশি জেনেছো। আমি তোমার মতো বয়সে কিচ্ছু জানতাম না, লিটারারি কিচ্ছু জানতাম না, গ্র্যাজুয়েশনের পরে গিয়ে 2017 শেষে বা 18 শুরুতে গিয়ে আমি জানতে পেরেছি এইসব জিনিস। প্রথম কথা, তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট, 93% পেয়েছো, অবশ্যই ভালো স্টুডেন্ট, এবং প্রথম থেকে আইএস হওয়ার স্বপ্ন, বাড়িতে কেউ গাইড করার নেই, আমার বাড়িতেও কেউ গাইড করার নেই। তুমি যেটা বললে একাডেমিক লাইনের সবাই, আমাদেরও সেম, আমার 2 দিদি স্কুল টিচার, প্লাস আমার মাও টিউশনি করাতেন, তো বাড়িতে একটা একাডেমিক পরিবেশই বেশি। তো দাদাও ইঞ্জিনিয়ার, মানে সবাই মেডিকেল ইঞ্জিনিয়ার, আমার মামারা সব ইঞ্জিনিয়ার। তো এতে কি হয়েছে, কখনো ওই এই সার্ভিসটাতে ডাব্লিউবিসিএস বা আইএস এর পড়া মানে কেউই নেই, লিটারারি কেউ নেই। তবে হ্যাঁ, এটা খুব বেশি ম্যাটার করে না, জানো তো, ইন্টারনেটের যুগে কোনো মানে তোমার কারোর থেকে গাইডেন্স পাওয়ার প্রয়োজন হয় না। দেখো আমাকে তো গাইড করার কেউ ছিল না, ইউটিউব এবং গুগল যদি তোমার থাকে, আর একটা নেট কানেকশন যদি থাকে, একটা স্মার্টফোন যদি থাকে, তুমি নিজের গাইড নিজেই হতে পারবে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। আর হচ্ছে সব থেকে বড় গাইড যদি কেউ বলো, আমি একটা কথা বলবো, দেখো আমি একজন অ্যাসপিরেন্ট, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদের সাহায্য করার। তবে হ্যাঁ, আমার স্ট্র্যাটেজিটাতে ঠিক এবং এটা যে ওয়ার্কআউট করবেই এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না, 100 বার পারি না। তবে আমি রেজাল্ট পাই বলে আমি ভিডিওটা বানাই। ধরো ধরো আজকে আমি যদি এগুলো ফলো করে রেজাল্ট না পেতাম, আমি যদি মক টেস্টে খারাপ মার্কস পেতাম, পড়াটা যদি মনে রাখতে না পারতাম, আমার এই ভিডিওটা বানাবার কনফিডেন্স আসতো না। তো আমি পাচ্ছি বলে কনফিডেন্সটা পাচ্ছি। তবে আমি একটা কথা বলবো, টপার্স ভিডিও দেখো, দিস ইজ দ্য মোস্ট মানে বিউটিফুল স্ট্র্যাটেজি বলতে পারি আমি।
তবে কি জানো তো, স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন ডিপেন্ড করে তুমি কারটা ফলো করবে। কিছু মানুষ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের একটাই সোর্স ফলো করে, কিছু মানুষ আছে কারেন্ট অ্যাফেয়ার্সের 5টা সোর্স ফলো করে। এরকম আগে আমার মনে আছে, এখনো আমি একটা মানে স্টোরি একটু শেয়ার করি তোমাদের সাথে, তাহলে বুঝতে সুবিধা হবে। কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম আ ডে ইন দ্য লাইফ অফ ইউপিএসসি অ্যাসপিরেন্ট। তো ওখানে একজন কমেন্ট করেছিল যে আমার স্ট্র্যাটেজিটা ভুল, আমি এই স্ট্র্যাটেজিতে পড়াশোনা করলে কোনোদিনই আইএস অফিসার হতে পারবো না, অমুক তমুক অনেক কিছু লিখেছে। কারণটা কি ছিল, আমি সমস্ত সাবজেক্টের নোট বানাই। ও আমি ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমি নোট মেকিং করছি, তো রিভিশন দিচ্ছি। তো নোট বানাবার কারণে এবং আমি কখনো পাস করবো না, এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি হিন্দু পড়ি, ওনলি আইএস এর ভিডিও দেখি, প্লাস হচ্ছে তোমার ভিশনের মান্থলি পড়ি, শূন্য আইএস এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি। তো এত কিছু পড়ার পরে আমি কখনো আইএস অফিসার হতে পারবো না, এরকম একটা ধারণা একজন বলেছিল কমেন্টে। অনেকেই হয়তো বলেছে, বাট আমার চোখে একজনেরটা পড়েছিল। তো তো তখন আমার মনে হলো কি জানি হতে পারে। এবং সে এটাও লিখেছে সে এবছর ইন্টারভিউ দিয়েছে, 2019-এর ইন্টারভিউ দিয়েছে। তো সেটা শুনে আমার মনে হলো তাহলে অবশ্যই সে আমার থেকে বেশিই জানে। তবে হ্যাঁ, আমার আমার স্ট্র্যাটেজির ওপর বিশ্বাস আছে, যে যেভাবেই করি না কেন তার স্ট্র্যাটেজিটা যে সুপিরিয়র আমারটা ভুল, এটা আমি কখনোই বলবো না। কারোর স্ট্র্যাটেজি কারোর ওপর দিয়ে যায় না, এটা সত্যি কথা। তারপর 19-এর যখন রেজাল্ট বেরোলো, আমি রৌনক আগরওয়াল স্যারের ভিডিওটা দেখলাম। উনি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য হিন্দু ফলো করতো, ওনলি আইএস এর প্রিলিম বুস্টার ফলো করতো, ভিশনের মান্থলি ফলো করতো, ইনসাইটের মান্থলি ফলো করতো, রাউজ আইএস এর লাস্ট বছরে যেটা আসে পিটির মতো 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সাবজেক্ট ওয়াইজ, সেটাও ফলো করতো। তো সেই মানুষটা 5টা সোর্স ফলো করার পরেও তো সে র্যাঙ্ক 13 হলো না। তো এটা এমনটা বলা ভুল যে কেউ 5টা সোর্স ফলো করে বলে সে কখনো র্যাঙ্ক করবে না, আর যে একটা সোর্স ফলো করে সে র্যাঙ্ক করবে। এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। কেউ যদি মনে করে আমি একটা জিনিস 10 বার পড়ে মনে রাখতে পারছি, তো সে সেটাই পড়বে। কেউ যদি মনে করে যে না আমি 5টা সোর্স 5 বার পড়ে আমি মনে রাখবো, সে সেটা করবে। এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। কেউ বলতে পারে না আমারটা ঠিক তোমারটা ভুল, যতদিন না কেউ রেজাল্ট পায়। আর রেজাল্ট পাওয়ার পরেও ধরো কেউ যদি একটা সোর্স ফলো করেও রেজাল্ট পেয়ে থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমি একটা কথাই বলবো, তুমি প্রপার স্ট্র্যাটেজি দেখো। এই মুহূর্তে ক্লাস 12-এ পাস করেছো, এই মুহূর্তে তোমার আর কিছুই করার নেই। একটু আগে একজনকে আমি রিপ্লাই দিয়েছি। প্রপার স্ট্র্যাটেজি দেখো, একটু নিউজ পেপার পড়ো, খবর দেখার চেষ্টা করো, গুড হ্যাবিটস তৈরি করো, হবি তৈরি করো, সেটাই তোমার জন্য এই মুহূর্তে যথেষ্ট। আচ্ছা, তুমি লিখেছো আমি ইভেন এটাও জানি না কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়। বাবু, কেউ জানে না। আমি যখন গ্রাজুয়েশন হয়েছে তখন আমিও ভাবতাম যে এই চাকরির পরীক্ষার ফর্ম কবে বেরোয়, কি করে হবে, কিছুই তো টের পাবো না, কি করে জানবো। তুমি যখন একটু বড় হবে হাতে, মানে ধরো তোমার টেলিগ্রামে একটা চ্যানেল মানে কোনো অ্যাকাউন্টের সাথে তুমি জড়িত থাকবে, টেলিগ্রাম ফলো করবে, ইউটিউব ফলো করবে, কোনো বন্ধুদের সাথে যারা এই প্রিপারেশন নেয় তাদের সাথে কন্ট্যাক্টে থাকবে, তুমি অটোমেটিক জেনে যাবে। এটা জানার জন্য এমন কোনো খাটনি করতে হয় না। যখন কেউ এই প্রিপারেশন নেয় সে এমনিই জেনে যায়। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসেই ফর্ম বেরোয়, এবং তুমি ওটা অনলাইনেই ফিল আপ করতে পারবে। বাড়ির আশেপাশে যদি সাইবার ক্যাফে থাকে সেখানে যাবে। যদি তোমার বাড়িতে ওয়াইফাই কানেকশন বা ল্যাপটপ বা ফোন এই জাতীয় কিছু না থাকে, অসুবিধা হয়, তো ইয়েতে ক্যাফেতে গিয়ে বলবে আমি ইউপিএসসি ফর্ম ফিল আপ করবো, তারা করে দেবে। কোনো বড় ব্যাপার না। তুমি এখনো অনেক ছোট, এগুলো নিয়ে এখনই মাথা ঘামিও না, সময়ের সাথে সাথে সব শিখে যাবে। আচ্ছা, অপূর্ব বড়াই, তাই তো, হ্যাঁ, অপূর্ব বড়াই কি লিখেছে, তোমার ভিডিও দেখে জানতে পারলাম যে তুমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট। সো তোমাকে যদি ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় অ্যাকর্ডিং টু তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যে তুমি ইংলিশ লিটারেচারে গ্র্যাজুয়েশন করেছো, সেটার সিভিল সার্ভিসের সাথে কি সম্পর্ক আছে, অর কি পারপাস সেটা সার্ভ করতে পারে সিভিল সার্ভিসে, অর একটা লিটারেচার স্টুডেন্ট কিভাবে সিভিল সার্ভিসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এটার অ্যান্সার কি হওয়া উচিত তোমার জন্য। আচ্ছা, প্রথম কথা বলে রাখি, আমি খুব একটা লিটারেচার প্রেমী মানুষ নই। হ্যাঁ, মানে অনেকে থাকে তো যে ইংলিশ বেঙ্গলি এগুলো নিয়ে পড়াশোনা করে, লিটারেচার প্রেমী হয়ে তারা পড়াশোনা করে। আগে থাকতে একদম আমি খুব ভীষণ অনেস্টি কথা বলি, ওই লোক দেখানো কথা পছন্দ করি না। আমি লিটারেচার প্রেমী নই, আমি বরাবরই একটু জেনারেল স্টাডিজ প্রেমী, যার জন্য আমার ইউপিএসসিতে আসা। আমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এই সাবজেক্টগুলো পড়তে ভীষণ ভালোবাসি। মানে আমার একটু ভ্যারাইটি জিনিস পড়তে ভালো লাগে। পার্টিকুলার একটা সাবজেক্টের ওপর কমেন্ট থাকবে এটা খুব একটা পছন্দ নয় আমার। আমার একটু জেনারেলিস্টিক ওয়েটাই বেশি পছন্দের। তবে হ্যাঁ, আমি কেন ইংলিশ লিটারেচার নিয়েছি এবং এটার ইম্প্যাক্ট কি, দেখো আমার ইংলিশ লিটারেচার নেওয়ার কারণটা ছিল একটাই, আমি ইংলিশ অনার্স করবো, দ্যাটস ওয়াই। মানে হচ্ছে আমার ইংলিশটাকে স্ট্রং করার মোটিভ ছিল, আর কিচ্ছু না, একদম সত্যি কথা। আমার ইংলিশটাকে স্ট্রং করার মোটিভ ছিল, কারণ আমি জানতাম আমি যদি এমন একটা সাবজেক্টে অনার্স করি যেটা বাংলা, ইংলিশ ছাড়া তো অন্য সাবজেক্টে বেঙ্গলি মিডিয়াম কলেজগুলোতে কি হয়, আমরা সেটা তো বই খাতা বাংলাতে পড়ি না, তো সেই বইগুলো বাংলায় হয়। তো ইংলিশটা খুব বেশি স্ট্রং হতো না আমার। তো আমার টার্গেট বরাবরই ছিল ইংলিশটাকে স্ট্রং করা। মানে বরাবরই ছোট থেকে আমি গভর্নমেন্ট স্কুলেই পড়েছি, মানে প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, কলেজ বলো, মানে সমস্ত কিছু গভর্নমেন্ট রিলেটেড জিনিসেই পড়েছি, যেটা বাংলা মিডিয়ামে। তো আমার একটা টার্গেট ছিল যদি ইংলিশ অনার্স নেই তো তাহলে আমার ইংলিশটা উইক থেকে স্ট্রং হবে।
তো ওই কারণেই আমার নেওয়া। আর হচ্ছে যেটা বলতে পারো কিসে হেল্প করেছে ইউপিএসসি প্রিপারেশনে বা কিসে, একটা কথা বলি, আমি যদি বাংলায় কিছুতে অনার্স করতাম, বাংলা জাতীয় কোনো সাবজেক্টে, ধরো হিস্ট্রি, ভূগোল, জিওগ্রাফি কিছু একটাতে যদি করতাম, যদি বাংলায় সেটা আমি পড়াশোনা করতাম বাংলা মিডিয়ামে, তো আমার না এই কনফিডেন্সটা আসতো না যে আমি ইউপিএসসি প্রিপারেশন ইংলিশে দেবো। তাহলে হয়তো আমি ভাবতাম আমি বাংলায় ইউপিএসসি দেবো। তো ইংলিশে দেওয়ার এই কনফিডেন্সটা হয়তো এসছে যেহেতু আমার ইংলিশ অনার্সটা মানে করা ছিল, সেই জায়গা থেকে একটু কনফিডেন্স এসছে যে না, আমি 3 বছর যখন ইংলিশ অনার্স মানে টিকিয়ে রাখতে পেরেছি অ্যাটলিস্ট 50% মার্কস দিয়ে, তো ঠিক আছে আমি পেরে যাব, অসুবিধা হবে না। তো এই কনফিডেন্সটা আমি পেয়েছি। আর যদি বলো এটা সার্ভিসে কি সাহায্য করবে, হ্যাঁ 100বার সাহায্য তো করেই কিছু। এই যে নলেজ যেটা গেইন করেছি 3 বছরে, সেটা অবশ্যই হয়তো কিছু ফিল্ডে হেল্প করছে, তবে আমি বলবো না খুব হেল্প করছে। লিটারেচার আমরা পড়ি, টোটালি ইউরোপিয়ান লিটারেচার পড়ি, যেটা ইউপিএসসি জেনারেলিস্টিক ওয়েতে খুব বেশি সাহায্য করে না। হয়তো শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা, এই কনফিডেন্স বিল্ডিংটা আমার হয়েছে, তবে ওটার যে পড়াশোনাটা আমি করেছিলাম সেই পড়াশোনাটা খুব বেশি ইউপিএসসি সিলেবাসের সাথে একদমই যায় না, একদমই যায় না। তো যদি আমি এটা অপশনাল নিতাম তাহলে হয়তো সাহায্য করতো। তো যেহেতু আমি এটা অপশনাল নেইনি, সেহেতু খুব বেশি মনে হয় না সাহায্য করছে। শুধুমাত্র কনফিডেন্স দিয়েছে এবং ইংলিশের ওপর একটা গুড গ্রিপ আনার চেষ্টা করছি, এবং ওটা হয়তো একটু হেল্প করেছে, এইটুকুই বলতে পারি। আচ্ছা, তারপর বলছে তন্ময় ঘোষ। আচ্ছা, উনি ইংলিশেই প্রশ্ন করেছে, তাহলে আমি ইংলিশেই উত্তর দেব। আচ্ছা, পূজা দত্ত প্রশ্ন করেছে কি, ম্যাম আমি ডাব্লিউবিসিএস 2021-এর জন্য প্রিপারেশন নিতে চাই, আপনার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। বুক ছাড়াও ভালো এমসিকিউ কোথায় পাওয়া যাবে ফর ইচ সাবজেক্ট, একটু গাইড করলে ভালো হয়। বই ছাড়া এমসিকিউ একমাত্র মক টেস্ট আর প্রিভিয়াস ইয়ার, এই দুটো জায়গায় পাওয়া যায়। আমি বাড়িতে বসে সেলফ স্টাডির মাধ্যমে এক্সামটা ক্লিয়ার করতে চাই ম্যাম, আর ডাব্লিউবিসিএস ক্লিয়ার করার জন্য কি এনসিইআরটি বুক পড়তেই হবে? না গো, একদমই সেরকম ব্যাপার নয়, কারণ ডাব্লিউবিসিএস তোমাকে অবজেক্টিভ কোশ্চেন লিখতে হয়, তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হয় না। তো অবজেক্টিভে যেহেতু মেন্সে বলো প্রিলিমস বলো সবই অবজেক্টিভই থাকে, তো খুব বেশি এনসিইআরটি হেল্প করে আমি বলবো না। স্ট্যান্ডার্ড বইগুলো পড়লে যথেষ্ট হয়ে যায়, বহু টপার আছে যারা টপ করেছে শুধুমাত্র স্ট্যান্ডার্ড বই পড়ে, যেমন লক্ষ্মীকান্ত, স্পেকট্রাম, পুনাম দালাল ধাইয়া, তারপর হচ্ছে তোমার নিতিন সিংহানিয়া। না, আর্ট অ্যান্ড কালচার তো এখানে লাগে না, তো আর্ট অ্যান্ড কালচার স্কিপ করতে পারো। এছাড়া হচ্ছে তোমার ওটার নাম কি, এনভায়রনমেন্টের শঙ্কর আইএস। তো এই জাতীয় বই, জাস্ট স্ট্যান্ডার্ড বই পড়লেই আমার মনে হয় হয়ে যায়। আচ্ছা, তারপর বলছে আমি জিওগ্রাফি ইকোনমিক্স স্কুল এবং কলেজে পড়েছি, আমার বেসিক্স ক্লিয়ার আছে, তাহলে তো খুবই ভালো, আপনার অ্যান্সারের অপেক্ষায় রইলাম। দেখো, তাহলে তো অসুবিধাই নেই, তুমি যদি জিওগ্রাফি ইকোনমিক্স দুটো সাবজেক্ট পড়ে থাকো, বেসিক্স ক্লিয়ার আছে, তাহলে তোমার স্ট্যান্ডার্ড বই পড়লেই হয়ে যাবে। আর ডাব্লিউবিসিএস এ যেহেতু এমসিকিউ বেসড কোশ্চেন থাকে, তো খুব বেশি এনসিইআরটি না পড়লেও চলে। এনসিইআরটিটা বেসিক্যালি দরকার হয় ইউপিএসসির জন্য এই কারণে, এনসিইআরটি তোমাকে হেল্প করবে লিখতে, যে কিভাবে তুমি লিখবে, মানে অ্যান্সারের অ্যাপ্রোচটা কেমন হবে, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, লিউসিড ল্যাঙ্গুয়েজে হবে, এই জায়গাটাতে তোমাকে এনসিইআরটি হেল্প করে। বাট এমসিকিউ সলভের জন্য স্ট্যান্ডার্ড বুক সাফিসিয়েন্ট, আমার যতদূর ধারণা। আচ্ছা, এরপর বলছে নীলাঞ্জনা পান্ডে আবার একটা প্রশ্ন করেছে, ও আজকে 3টে প্রশ্ন করেছে। আমি খুব কনফিউজ, আমি ভেবেছিলাম এবার কোচিং নিয়ে 2021-এ এক্সাম দেবো, কিন্তু এই সিচুয়েশনে তো কিছুই হচ্ছে না, তাই আমার মনে হচ্ছে আমি নেক্সট ইয়ারের এক্সামটা দিতে পারবো না, তাই নেক্সট ইয়ারের কোচিং নিয়ে 2022-এ এক্সাম দেবো। তুমি আমায় সাজেস্ট করো প্লিজ, যে ভিশনের টেস্ট সিরিজ কখন জয়েন করা ঠিক হবে মেন্সের জন্য, আর টেস্ট সিরিজ জয়েন করলেই ভিশনের ভ্যালু এডিশন মেটেরিয়াল পাওয়া যাবে, জয়েন কিভাবে করবো অনলাইনে, প্লিজ বলো। আচ্ছা, একটু আগে তোমায় আমি বললাম টেস্ট সিরিজের ব্যাপারটা, আর একবার আমি তাও বলে দিই, তুমি আমায় সাজেস্ট করো। দেখো, 21-এ পড়াশোনা করে 22-এ পরীক্ষা দেবে এরকম আবার এখন যেহেতু কিছু হচ্ছে না, সেহেতু এটা ভেবো না। কবে হবে সেটাও আমরা কেউ জানি না, এটা ভীষণ অনিশ্চিত। তো কবে অফলাইন ক্লাস শুরু হবে সেই অপেক্ষায় না থেকে অনলাইনে যদি কোনো ক্লাস জয়েন করতে পারো, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি অন্তত তাই বলবো, অফলাইনের অপেক্ষায় বসে থেকো না, অফলাইন হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। অন্তত সেই সিচুয়েশন নেই যেখানে একটা রুমে 400-500 স্টুডেন্টকে বসিয়ে ক্লাস করানো যাবে। সমস্ত ইনস্টিটিউট, দিল্লির যত ইনস্টিটিউট আছে তারা সবাই অনলাইনেই ক্লাস করাচ্ছে, অনলাইনে ক্লাস করলে চাইলে করতে পারো। আর শুধু শুধু দেখো, করোনাকে এতটা প্রায়োরিটি দিও না যার জন্য তোমার একটা বছর করোনা নিয়ে নষ্ট করে দেবে, এটা কখনো হতে পারে না। যে তুমি করোনায় এই অবস্থায় অফলাইন পাচ্ছ না বলে তুমি নেক্সট ইয়ার এক্সাম না দিয়ে 22-এ দেবে, ঠিক আছে 22-এই দাও, কোনো আপত্তি নেই তাতে আমার, কিন্তু বসে থেকো না যে হ্যাঁ লকডাউন হয়েছে অফলাইন পাচ্ছ না, তাতে কি হয়েছে, অনলাইনে ক্লাস করো। অনলাইনে ক্লাস করাতে তো কোনো বাধা নেই। আর এমনটা ভেবো না যে 1 বছর প্রিপারেশন নিয়েই 22-এ তুমি ইজিলি দিয়ে দিতে পারবে বা পাশ করে যেতে পারবে, সেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি বরং বলবো 20 থেকে প্রিপারেশন নাও, 21 অব্দি, তারপর
আর একটা বছর তুমি দরকার হলে তোমার যদি মনে হয়, কারণ যখন কোচিং চলে না, কোচিং চলার সময় ছেলেমেয়েরা খুব বেশি পড়াশোনা করতে পারে না, সেই জন্য খেয়াল করে দেখবে সমস্ত যারা টপ করে তারা একটা কথা বলে কোচিংটা তারা 2 বছর আগে করে। যদি 22-এ পরীক্ষা দেয় 20 থেকে স্টার্ট করে কোচিংটা, কারণ কোচিংটা শেষ হতে 14-15 মাস লাগবে। 21-এর তোমার প্রিলিমসের পরে গিয়ে মেন্সের পরে সেপ্টেম্বর মাসে কোচিং শেষ হবে। তো ওই সময় শেষ হয়ে তুমি 21-এ কি করে পরীক্ষা দেবে? তো আমি বলবো এখন থেকে কোচিং জয়েন করো, 21শে সেপ্টেম্বরে শেষ হয়ে যাবে, দেন নেক্সট যে 6 মাস পাবে সেই সময়টাই তুমি তোমার মতো করে রিভিশন দাও। কারণ কোচিং করলেই তো হলো না, তোমাকেও পড়তে হবে, রিভিশন দিতে হবে। তো সেই সময়টা রিভিশন দিয়ে 22-এ একদম ফুল ফ্লেজেড হয়ে বসো, যাতে ফার্স্ট অ্যাটেম্পটে প্রিলিমস মেন্স ইন্টারভিউ তিনটেই ক্র্যাক করতে পারো। আমি অন্তত সেটাই বলবো, আমি আমার স্টুডেন্টদেরকেও সেটাই বলতাম, যে ধুম করে বসে পড়লেই হলো না, যে প্রিপারেশন নিয়ে বসো, না হলে অ্যাটেম্পট ওয়েস্ট হবে। অ্যাটেম্পট ওয়েস্ট হওয়াটা একটা বেকার জিনিস। আর প্রিপারেশন নিয়ে অন্তত 2 বছর পড়াশোনা করে যদি তুমি বসো, অন্তত এটা বলার ভেতরেও একটা গর্ব থাকে যে আমি ফার্স্ট অ্যাটেম্পটে 3টে স্টেজ ক্লিয়ার করেছি, তাই না? তো সেটা করো, আমার মনে হয় বেটার অপশন। আর মেন্সের টেস্ট সিরিজ কখন জয়েন করবে? মেন্সের টেস্ট সিরিজ আমি জয়েন করেছিলাম অক্টোবর মাসে, আমার মনে আছে 17 অক্টোবর 2019-এ আমি জয়েন করি 20 মেন্সের জন্য। তো অলমোস্ট 1 বছর আগে আমি জয়েন করেছি। আমি বরাবরই খুব একটা সেই মানুষ নই যে টেস্ট সিরিজকে বছরের শেষে 3 মাসের জন্য রেখে দেয়। তো সেটা করলে বোধহয় অসুবিধাই হয়। আর আমার মনে হয় প্রিপারেশনটা বোধহয় ওই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে যাওয়াটাই উচিত। মানে তুমি পড়ছো চেক করছো, পড়ছো চেক করছো, যে দেখছো তোমার ঠিকঠাক আছে কিনা। তো এই ফর্মুলাটার ভিতর দিয়ে যদি তুমি যাও তো বেটার অপশন, মানে আমার মনে হয় ভালোভাবে রেডি হয় জিনিসটা। এটা সম্পূর্ণ আমার মতামত, তবে তোমার যেটা মনে হয় তুমি করতে পারো, আমি আমার মতামতটা শেয়ার করছি জাস্ট। আচ্ছা, আর টেস্ট সিরিজ জয়েন করলে ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল পাওয়া যায় কিনা? দেখো, পাওয়া যায়, সমস্ত টপিকে পাওয়া যায় না, আগে থাকতে বলে দিই। বহু ছেলে মেয়ে ভাবে বোধহয় ভিশনের নোটস আর টেস্ট ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল সেম, না একদমই নয়। ভিশনের নোটস হচ্ছে সমস্ত সাবজেক্টের ওপর নোটস, আর ভ্যালু অ্যাডিশন মেটেরিয়াল হচ্ছে পার্টিকুলার কিছু টপিক, যেমন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ওয়ার্ল্ড হিস্ট্রি, গভর্নেন্স। তো এই টপিকগুলোয় কি হয়, ঠিক ভালো বই পাওয়া যায় না, আর বই পেলেও মোটা মোটা বই থাকে, যেটা আমাদের পড়ার কোনো প্রয়োজন পড়ে না। তো ভিশন কি করে, ওই ছোট ছোট টপিকগুলোতে যাতে আমাদের বই পড়ে সময় নষ্ট না করতে হয়, ওরা ছোট ছোট ভ্যালু এডিশন মেটেরিয়াল দিয়ে দেয়। মানে ধরো 50 পাতা, 100 পাতা, এরকম পেজ, ছোট ছোট পিডিএফ থাকে, ওটাকে বলে ভ্যালু এডিশন মেটেরিয়াল। যেমন আমি টেস্ট সিরিজ জয়েন করার ফলে আমি জানি না শুধু একটা টেস্ট সিরিজ জয়েন করলে আমাকে দিত কি দিত না আমি বলতে পারবো না। আমি ভিশনের স্টুডেন্ট হিসাবে 2019-এর আভিয়াসের স্টুডেন্ট ছিলাম, 2020-এর আভিয়াস জয়েন করেছি, প্লাস যেটা সারা বছরের টেস্ট সিরিজ 39টা টেস্ট সিরিজ সেটা জয়েন করেছি, মেন্সের টেস্ট সিরিজ সেটা জয়েন করেছি, প্লাস এথিক্স কেস স্টাডি সেটা জয়েন করেছি। আমি প্রায় 5-6টা কোর্স আমার ভিশনের জয়েন করা, কোনো ফাউন্ডেশন কোর্স নয়, তবে আমি সব ছোট ছোট কোর্সগুলো জয়েন করি। কারণ মনে হয় যে ওই, যেহেতু আমি ফাউন্ডেশন কোর্স ওই 1,60,000 টাকা দিয়ে জয়েন করার ক্ষমতা নেই, তো ছোট যে কোর্সগুলো আছে সেগুলো জয়েন করে কি হয়, আমি ওদের গাইডেন্স নিয়ে পড়াশোনাটা করি। টেস্ট সিরিজটা জয়েন করলে তুমি গাইডেন্সটাও পাবে, তুমি এক্সপার্টের সাথে কথা বলতে পারবে, ফোনে, ইমেলে, লাইভ চ্যাটে, যে কোনো সময় তুমি এসএমএস করলে তারা রিপ্লাই দেয় 24 ঘন্টার মধ্যে। এটা ভীষণই কোয়ার্ডিয়াল, আমার অন্তত ফিল হয়। তো সেখানে আমি বলবো যে ওটা করতে পারো, খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। আর ভ্যালু অ্যাডিশন মেটেরিয়ালও তুমি পেয়ে যাবে, মানে যেগুলো শর্ট টপিক, সব টপিকে পাবে না, যেগুলো ছোট ছোট টপিক সেগুলো পেয়ে যাবে। আর এছাড়া তুমি দিল্লির মার্কেটেও পেয়ে যাবে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়, আজকালকার দিনে কুরিয়ার সার্ভিসে সব পাওয়া যায়। আচ্ছা, তো মনে হয় বাংলার প্রশ্ন আজকে সবই শেষ। হুম, আজকের বাংলায় আর সেভাবে আর প্রশ্ন নেই, আমি মোটামুটি বোধহয় সবই কভার করেছি। আসলে পরপর কোশ্চেন তো নেই, ইংলিশ বাংলা সব মিশিয়ে মিশিয়ে এসছে, তো আমি পড়ে পড়ে বলেছি ঠিকই। যদি কিছু বাদ চলে যায় আমি অবশ্যই ইংলিশ যেটা যখন বানাবো তখন আমি চেষ্টা করবো কভার করে দেওয়ার। মনে হয় বাদ দিইনি, সবার প্রশ্নই করেছি। যদি বাদ দিয়ে থাকি তাহলে ভিডিওটার কমেন্টে গিয়ে আমাকে বলো যে আমি তোমার প্রশ্নটা বাদ দিয়েছি, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো পরে যখন ভিডিও বানাবো তার সাথে ইনক্লুড করে দেওয়ার। ঠিক আছে? তো এই অবধিই থাক, অনেকটা মনে হয় ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাও একটু ধৈর্য ধরে দেখে নিও যাদের প্রশ্ন করেছিলে তোমরা। তো থ্যাংক ইউ দেখার জন্য। ও নমস্কার।